দীর্ঘদিন ধরে দর পতনে ধুঁকছে শেয়ার বাজার। প্রস্তাবিত বাজেটে গতি ফেরাতে প্রণোদনা থাকবে এমন আশাই বিনিয়োগকারীরা করেছিলেন, কিন্তু তা তো নেই। বরং উল্টো মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হয়েছে, কমানো হয়েছে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান। এই অবস্থায় মূলধনী আয়ে কর প্রত্যাহার সহ নানা দাবি জানিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিবিএ। তাদের দাবি দেওয়া এবং পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আসলে শুরুতেই একটু জানতে চাইবো, যদিও আপনাদের সংবাদ সম্মেলনটি শুনেছি, তারপরও যদি প্রধান দাবিগুলো আরেকবার একটু শুনি আপনার কাছ থেকে। আসলে চূড়ান্ত বাজেটে কোন কোন বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন আপনারা? আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা এই বছর থেকে ইম্পোজ করার কথা প্রস্তাব করা হয়েছে। আমাদের যে কথাটা হচ্ছে যে আমরা কখনোই ক্যাপিটাল গেইন ট্যাক্সের এগেনস্টে না। ক্যাপিটাল গেইন যদি হয় অবশ্যই আমরা ট্যাক্স দেব বা বিনিয়োগকারীরা ট্যাক্স দিবে। বাট এখন যে পরিস্থিতি, গত 4 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে ইউক্রেন ওয়ার, তার আগে কোভিড ছিল, তারপরে ফ্লোর প্রাইস ছিল 20 মাস, এবং তারপরে মার্কেট যখন ফ্লোর প্রাইস লিফট করা হলো, যে কারেকশনটা এক্সপেক্টেড ছিল সেটাই হচ্ছিল। বাট এর মধ্যে কিছুটা ম্যাক্রো স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্ট রেট, বিশেষ করে টি বন্ডের ইন্টারেস্ট রেট ওয়াজ গোয়িং থ্রু দ্য রুফ, যেগুলির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে অন দ্য ইকুইটি মার্কেট, অ্যান্ড উইচ ইজ কমন অ্যান্ড ভেরি নর্মাল ইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই সিচুয়েশনে যখন আমরা একটা ধারাবাহিক পতন দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে, তখন এই ধরনের একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ, যেটা একটা নেতিবাচক বার্তা দেয় বিনিয়োগকারীদের। আপনারা জানেন যে স্টক মার্কেট ইজ এ ভেরি সেন্সিটিভ প্লেস অ্যান্ড ভেরি টেকনিক্যাল প্লেস। এখানে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে 80% বলা হয় রিটেল ইনভেস্টর বা খুচরা বিনিয়োগকারী। তো ওনাদের এই সেন্টিমেন্টটা ধরে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন সময় আমরা প্রণোদনা দাবি করে আসছি। এবং আমাদের দাবি যেটা ছিল বাজেট ঘোষণার আগে, যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আরোপ করার কথা হচ্ছে, এটা যে কারণেই আরোপ করা হয়ে থাকে, এটা আমরা বলছি যে আমরা উই আর ভেরি মাচ ফর ইট, বাট একটা বছর ডেফার করে দেওয়া হোক। মানে ঠিক এই সময়ে যেন এটা না করা হয়। আমাকে একটু বলবেন সাইফুল ইসলাম, সেটি হচ্ছে যে 50 লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন করে এমন বিনিয়োগকারী সংখ্যা আসলে কি পরিমাণ আছে বাজারে, এবং যদি এটা আরোপ করা হয়, বাস্তবায়ন হয়, বাজারে কি প্রভাব পড়তে পারে? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে 50 লাখ টাকার উপর 50 লাখ টাকার উপর ক্যাপিটাল গেইন করা বিনিয়োগকারী আমাদের দেশে হয়তো খুব একটা বেশি নেই ইন্ডিভিজুয়াল লেভেলে। বাট এখানে যেটা আমরা বলতে যাচ্ছি, যে এখানে কনফিউশন অ্যান্ড অ্যাম্বিগুইটি, যে বাজেটে যেভাবে ডিক্লারেশন আসছে, ফাইন্যান্স বিলে যেভাবে আসছে, সেভাবে আমরা নিজেরাই কনফিউজ যে আসলে এটা কি বলা হচ্ছে। বাট আমরা যেটা পরে বুঝতে পেরেছি যে আসলে 50 লাখ টাকার কথা বলা হলো, ফাইন্যান্স বিলে যেভাবে বলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এনি ক্যাপিটাল গেইন ট্যাক্স ইজ সাবজেক্ট টু দ্য ট্যাক্স। হ্যাঁ, সেই জন্য আমরা বলছি যে এই জিনিসগুলি ওয়েল ক্লারিফাইড হওয়া দরকার। যেটা এসএসসি বলছে, এসএসসির চেয়ারম্যান মহোদয় সাহেব বলছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলছেন যে আমাদেরকে 1 বছর সময় দেওয়া হোক, লেট আস ক্লারিফাই অল দ্য ম্যাটার্স উইথ এনবিআর অর দ্য কনসার্ন অথরিটিস, এবং নেক্সট ইয়ার থেকে আমরা বিনিয়োগকারীদেরকে ওইভাবেই তৈরি করে নেব যাতে ওনারা যে কোনো ক্যাপিটাল গেইন যখন হবে এটার উপর ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আচ্ছা, আরেকটি বিষয় আমরা যেটি শুনলাম আপনাদের সংবাদ সম্মেলন থেকে, সেটি হচ্ছে আপনি বলেছেন অংশীজনদের স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে পুঁজিবাজারের নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। এই বিষয়টি যদি আরেকটু স্পষ্ট করে বলেন যে আসলে এই অংশীজন কারা, কাদেরকে আপনি মিন করেছেন? অংশীজন বাজারের প্রত্যেকটা স্টেক হোল্ডার অংশীজন। আমরা যেভাবে কাজ করি, যে কোনো মার্কেটে তাদের কি করার কথা ছিল, কি করা হয়নি, কি করেননি তারা, এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা কি কিছুই জানে না? বা সর্বোপরি আসলে ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন হিসেবে ডিবিএ বা কি করতে পারে, কি ভূমিকা রাখতে পারে? আচ্ছা, প্রথমে আমরা বলছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এবং সেখানে সব ধরনের স্টেক হোল্ডার যারা আছে, ইনক্লুডিং মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার্স, এএমসিস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাং স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড অন টপ অফ এভরিওয়ান অ্যান্ড এভরিবডি দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমাদের সবাইকে আমাদের সবার কাজগুলির স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এবং এখানে আমরা বাজারে বিনিয়োগকারীরা কেন আসে, বাজারের প্রধান কাজই হচ্ছে বিনিয়োগকারীদের স্টক পারচেস করা, রাইট, অ্যান্ড সেল করা।
সেখানে যে স্টকগুলি ওরা পারচেজ অ্যান্ড সেল করে সেইগুলির ট্রান্সপারেন্সি, দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকুরেসি, আপনার অ্যাকাউন্টেবিলিটি, সেই জিনিসগুলি আমরা এনশিওর করতে বলছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনার খুব অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে যেই লেভেলের বা যে এক্সপেক্টেড লেভেলে আমাদের পৌঁছা উচিত ছিল অন দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, আমরা সেই লেভেলে পৌঁছতে পারছি না, যার জন্য আমরা বিদেশি বিনিয়োগকেও হারাচ্ছি, বিনিয়োগকারীদের হারাচ্ছি, আর দেশি বিনিয়োগকারীরাও বাজার বিমুখ হচ্ছে। তো সামগ্রিকভাবে আমরা সবাই এটার জন্য রেসপন্সিবল। আই এম নট সেইং দ্যাট এসইসি ইজ রেসপন্সিবল অর দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ রেসপন্সিবল। আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েটারিজ আছি আমাদেরও রোল প্লে করা আছে এবং আমাদেরও রোল প্লে করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি শিল্প বাণিজ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। পোশাক ছাড়া অন্যান্য খাতেও সার্কুলার ইকোনমি চালুর পরামর্শ দিয়েছেন ঢাকায় নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন। তিনি মনে করেন এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধার জন্য সার্কুলার ইকোনমি বা পণ্য বর্জ্যের পুনর্ব্যবহার জোরালো ভূমিকা রাখবে। মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জে আয়োজিত সার্কুলার ইকোনমি সামিটে তিনি এসব কথা বলেন। ইউরোপ ও এশিয়ার বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্স জানায় সোমবার দাম আগের দিনের তুলনায় 0.5% বেড়েছে। সোমবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় 0.5% বেড়েছে। আউন্স প্রতি স্বর্ণের মূল্য স্থির হয়েছে $2,304.92। তবে একই দিনে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় 0.1% কমেছে।